বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করেছে সরকার। অভিযোগ পোশাক খাতের শীর্ষ ৩ সংগঠনের। শিল্পে অস্থিরতা বাড়ার শঙ্কা, সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেখছেন নেতারা। তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ। চিকিৎসার অভাবে অনেক শ্রমিক ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে, পুনর্বাসনের দাবি। জুরাইন কবরস্থানে শ্রমিক সংগঠনের শ্রদ্ধা। রাজস্ব আদায়ে অক্টোবরেও হোঁচট খেয়েছে কাস্টমস। ভ্রমণ, ভ্যাট, আয়কর সংগ্রহে এগিয়ে থাকলেও লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি এনবিআর। লক্ষ্য পূরণে আহরণ পদ্ধতি সহজ করার তাগিদ। লোকসানের আশঙ্কায় লবণ চাষিরা। সিন্ডিকেটের বাজার দখলের অভিযোগ। আমদানি বন্ধ আর ন্যায্য মূল্যের দাবিতে কক্সবাজারে আন্দোলন। এবং বিশ্ববাজারে কমছে বিটুমিনের দাম, চাহিদা কমে যাওয়ার কারণ। উৎপাদন সংখ্যায় ঊর্ধ্বমুখী টিনের বাজার, দাম কমতির ধারায় রয়েছে সীসা, অ্যালুমিনিয়ামও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজেএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। এ অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। এমএস আরিফিনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, আইএলও, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন ২০২৫-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ, যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে ১০০ জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কারখানায় কর্মরত ২০ জন শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের ২০% সম্মতি। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ ৫টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল ৩টি। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। শ্রমিক গণবসতি এলাকা যেগুলি, সেখানে কিন্তু এক একটা বাড়িতে ৪০ জন ৫০ জন শ্রমিক কিন্তু থাকে। ওই বাড়িগুলো যদি ইচ্ছা করে সে তার বাড়িতে ২০ জনকে নিয়ে একটা ট্রেড ইউনিয়ন করে ফেলতে পারে। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই শ্রম আইনটা নিজের জন্য যোগ উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে। অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে, কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না, এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের। সংশোধিত শ্রম আইন কর্মী বান্ধব বলে দাবি শ্রমিক নেতাদের। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব না। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল। শ্রমিকদের যে সংজ্ঞা সেই শ্রমিকের মধ্যে চলে আসবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানে যাতে মানা হয়, না মানলে সেখানে পানিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে যাতে পুঁজি করে কেউ দেশের ক্ষতি করতে না পারে, দেশের যে শিল্প কারখানায় বা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি, সেখানে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, তো সেটা দেখতে হবে। এবং একই সঙ্গে শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরও সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আসলে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১৩ বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হয় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। মনির হোসেনের ছবিতে মোজাফর হোসেন জয়ের রিপোর্ট।
2012 সালের 24 নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন পোশাক কারখানার নিচতলায় গুদামঘর হতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেনি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 114 জন। যেসব শ্রমিক উপরতলা থেকে লাফিয়ে নিচে পড়েছিল তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। আগুনের ইয়ারতন বাইরে হইতে পারি না, এরপর কে বাইর করছে হেডু কইতেই না, যেমন জাফায়া আমরা নিচে পড়ছি। আমার 2 পায়ের মাংস ছিঁড়ে গেছে, বাম হাতে 17টা সেলাই, পেট 3 বার কাটা, চোখ 2 বার কাটা। আমি অনেক অসুস্থ। ঘটনার 13 বছর পরেও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হয় অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। অনেকে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ এ সময়ে নিজেদের অধিকার বঞ্চিত হয় ক্ষুব্ধ আহতরা। ইনকাম না থাকলে সংসারের কাছে বোঝা হয়ে গেছি, এই জীবন নিয়ে চলতে চাই না। আমাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা এবং দীর্ঘমেয়াদী জীবনের আয়ের সমতুল্য ক্ষতিপূরণ না দেন, তাহলে এই তাজরিনের ভিতরে আবারও শ্রমিকের লাশ দেখতে পারবেন। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই তাজরিন ঘটনার এই জন্য যারা দায়ী ব্যক্তি, মালিক সহ যারা দায়ী ব্যক্তি, তাদের সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 1000-এর বেশি শ্রমিক আর পঙ্গুত্ব বরণ করেন 172 জন। সময় সংবাদ, সাভার। তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পোশাক শ্রমিকদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল 10:30 নাগাদ রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ এবং শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য দাবি জানান। আর 13 বছরেও এই ঘটনার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সহ সদস্যরা। দর্শক, আমরা কিছুক্ষণ আগে সংশোধিত শ্রম আইন নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম এবং সে ব্যাপারে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ লেবার কোড বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট AKM নাসিম। জনাব AKM নাসিম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। জি, আজকে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের 13 বছর হলো। আমরা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া শুনছিলাম, তো দেখছিলাম আসলে তারা এখনো মানবেতর দিন যাপন করছেন। কেউ কেউ তাদের ন্যায্য যতটুকু প্রাপ্য সেটুকুও হয়তো পাননি। তো এরই মধ্যে কিন্তু চলে এসেছে সংশোধিত শ্রম আইনের এসেছে। তো সে ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই যে এই সংশোধিত শ্রম আইন কতটা শিল্প বান্ধব হবে? আমি মনে করি যে একটা ইতিবাচক পরিবর্তন আমরা এই সংশোধনের মাধ্যমে দেখেছি। যদিও কিছু টেকনিক্যাল সমস্যা হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে যে দেখা যাবে, কিন্তু আমি সার্বিকভাবে মনে করি যে এই যে শ্রম আইনের যে সংশোধন, এর মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন 2006 শিল্প বান্ধব হয়েছে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। জি, শিল্প বান্ধব তো হলো, কতটুকু শ্রমিক বান্ধব হলো এটা আপনার কাছ থেকে জানতে চাই। যেহেতু এটাকে আমি বলতে চাচ্ছি যে শিল্প বান্ধব, সুতরাং এটা আমি মনে করি যে দুই দিক থেকেই এটা ইতিবাচক। সেটা হচ্ছে এটা একদিকে শিল্প বান্ধব, একদিকে শ্রমিকদের জন্য শ্রম বান্ধব এই সংশোধনীটা। সার্বিকভাবে আমি এটাই আমার অভিমত। জি, ন্যূনতম 20 জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন করার বিরোধ করছেন বিভিন্ন শিল্প মালিকরা। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটাকে বিরোধিতার কোনো সুযোগ নাই, বা যেভাবে তারা বিরোধিতা করছেন সেটা হয়তো অনেক ক্ষেত্রে তারা না বুঝেই করতেছেন এবং তারা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন এখানে। এবং আমি মনে করি যে এই যে 20 জন নিয়ে শ্রমিক নিয়ে ইউনিয়ন গঠন করার যে বিধান করা হয়েছে, সেটা আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সেই মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ। এবং আমাদের দেশে যে প্রতিকূল পরিস্থিতির কারণে এই পরিবর্তনটা আনতে হয়েছে, সেইটা যদি আমরা বিবেচনায় নেই, তাহলে মনে করি যে 20 জনের দিয়ে ইউনিয়ন গঠন করার যে বিধান করা হয়েছে, সেটা আমি মনে করি শ্রমিকদের যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা সংগঠন করার যে অধিকার,
সেই অধিকারটাকে কার্যকর করার জন্য এই নতুন সংশোধনীটা কার্যকর ভূমিকা রাখবে। জি, 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিল করতে হবে। তো এটা আসলে শিল্প শ্রমিকদের জন্য কতটা সহায়ক হবে, এটা একটু বিস্তারিতভাবে আপনার কাছে আমি জানতে মনে চাই। করি যে আপনি প্রভিডেন্ট ফান্ডের কথা বলছেন, আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক একটা পরিবর্তন, যেটা আমি মনে করি যে মালিক এবং শ্রমিক উভয়কেই আপনার তাদের পক্ষে যাবে এটা। কারণ এই একটা বেনিফিট যেটার মাধ্যমে ওয়ার্কাররা, শ্রমিকরা আপনার আর্থিকভাবে আপনার বেনিফিটেড হবে, উপকৃত হবেন। এবং এই যদি প্রভিডেন্ট ফান্ডটাকে যদি আপনার ইন্ট্রোডিউস করা যায়, এটাকে যদি কার্যকর করা যায়, তাহলে মালিক পক্ষ শ্রমিকদেরকে রিটেইন করতে পারবে। অর্থাৎ মালিক পক্ষদের যে ক্ষেত্র বিশেষে তাদের যে বিভিন্ন অভিযোগ আছে যে শ্রমিকদেরকে ধরে রাখা যায় না, শ্রমিকরা যে কোনো সময় চাকরি ছেড়ে চলে যায়, এই বেনিফিটটা যদি ওয়ার্কারদেরকে যদি মালিক পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে আপনার ওয়ার্কার রিটেনশন যেটা বলি, শ্রমিকদেরকে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার যে আগ্রহ, সেটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে, এটা কোনো সন্দেহ থাকে নাই। যদি মজুরির প্রসঙ্গে আসি এই আইনে, তাহলে আগে 5 বছর পরে মজুরি বৃদ্ধি করা হতো, এখন 3 বছর পরে মজুরি বৃদ্ধির ব্যাপারটি আসছে। তো আপনি যেমনটা বলছিলেন যে শিল্প বান্ধব হয়েছে, শ্রমিক বান্ধব হয়েছে, আসলে কতটা ব্যবসায়ী বান্ধব হয়েছে? ব্যবসায়ী বান্ধব আমি মনে করি যে বান্ধব হয় নাই এই কথাটা বলা যাবে না। এবং কারণ আপনার যখনই 5 বছরের যে রিভিউ পিরিয়ডটা আসে বা আপনার রিভিউ করার জন্য যে 5 বছর অপেক্ষা করতে হয়, এইটা বরং শ্রমিকদেরকে অসন্তোষের দিকে নিয়ে যাওয়ার একটা বড় কারণ। এই রিভিউটা যদি আপনার একটু যেহেতু একটু কমে আসছে, এই রিভিউটা যদি আপনার 3 বছরে হয় এবং এটাকে যদি ভালোভাবে কার্যকর করা যায়, তাহলে আমি মনে করি যে শ্রমিক অসন্তোষের কথা আমরা যেটা বলি, সেটা তুলনামূলকভাবে অনেক কমে আসবে। এবং আমি মনে করি এই শ্রমিক অসন্তোষটা যদি কমে আসে বা শ্রমিকদের যে এই ক্ষোভ, সেটা যদি আমরা নিরসন করা যায় তুলনামূলকভাবে, তাহলে মনে করি যে ব্যবসায়ীদের জন্য এটা একটা ভালো দিক। এবং তারা খুব সুশৃঙ্খল বা শান্তি শৃঙ্খল মধ্যে দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে, এটা আমি নিশ্চিত। এবং এই বিষয়টাকে এইভাবেই দেখা উচিত ব্যবসায়ীদের, আমি মনে করি। ধন্যবাদ। এই যে শ্রম আইন করার আগে তো নিশ্চয়ই শ্রমিক, মালিক এবং সরকারের পক্ষের প্রতিনিধিরা বসেছিলেন, তো তারা কিন্তু এক ধরনের আলোচনার মাধ্যমেই এই শ্রম আইন করেছেন, তারপরেও ব্যবসায়ীরা কিছুটা অসন্তোষ জানিয়েছেন। এ ব্যাপারে আপনার কি বলার আছে, যে তখন যে আলোচনাগুলো হয়েছিল এখন সেগুলো আসলে আইনে রূপান্তরিত হয়েছে কিনা? আমি মনে করি যে এইবার শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে ট্রাইপার্টাইট বা ত্রিপক্ষীয় ভাবে যত আলোচনা হয়েছে, কোনো সময় বাংলাদেশের ইতিহাসে কখনোই এত আলোচনা আমরা কখনো দেখি নাই। সরকার দুই পক্ষ, অর্থাৎ তার যে আরো দুই পক্ষ, শ্রমিক এবং মালিক পক্ষ, তাদের সাথে এত ইন্টেন্সিভ আলোচনা করেছে যে আবারও যেটা বলছি যে এরকম আলোচনা আগে কখনো হয় নাই। সুতরাং এইটা একটা, এই যে শ্রম আইনের সংশোধনটা, এটা আপনার অন্তর্ভুক্তিমূলক একটা আলোচনার মাধ্যমেই হয়েছে। সুতরাং এখানে হয়তো সবাই অভিমত, সবাই সুপারিশ গ্রহণ করা হয় নাই, কিন্তু তারপরেও বলবো যে, এবং আমিও বলবো যে এখানে অনেক ইস্যু আছে যেগুলো আপনার ভবিষ্যতে হয়তো জটিলতার সৃষ্টি করবে, কিন্তু আমরা কিন্তু পুরা সার্বিকভাবে সংশোধনীটাকে ইতিবাচক ভাবেই দেখা উচিত। এবং যদি কোনো সমস্যা ভবিষ্যতে এই সংশোধনীর কারণে আসে, সেটাও আবার সংশোধন করার সুযোগ থাকবে, বিশেষত যখন পার্লামেন্ট আবার সেশনে আসবে, তখন এই বিষয়গুলোকে বিবেচনা করার নেওয়ার সুযোগ থাকবে। সুতরাং আমি মনে করি যে এখানে এই সংশোধনী নিয়ে এখনই কোনো নেতিবাচক ভূমিকা দেখানোর কোনো প্রয়োজন নাই। এবং যেহেতু আবারও যেটা বলতেছি, যেহেতু সংশোধনের বা রিভিশনের বা অ্যাডজাস্টমেন্টের আরো সুযোগ খুব শীঘ্রই আসবে, সুতরাং আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারি। কিন্তু আমি আবারও বলছি সবার জন্য, সেটা হচ্ছে যে সার্বিকভাবে এই সংশোধনীটা ইতিবাচক এবং দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য, শ্রম ব্যবস্থায় দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে। জি, দেখা যায় যে অনেক ধরনের আইন হয়, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কতটা বাস্তবায়িত হয় সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আছে। তো এই আইনটা আসলে কতটুকু বাস্তবায়িত হবে এবং কিভাবে যে আইনটা হয়েছে বাস্তবায়ন করা সম্ভব, সেটা একটু জানাবেন।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। এইটাই একটা বড় একটা ইস্যু, চ্যালেঞ্জ হবে। সেটা হলো এখানে কিন্তু অনেক বিধান যেগুলা করা হয়েছে সেগুলা আপনার জেনারেল ডাইরেক্টিভস হিসাবে আছে এখন, এবং এইগুলাকে আপনার ইমপ্লিমেন্ট করতে হলে আপনার রুলস ফ্রেম করতে হবে। অর্থাৎ যে আমাদের যে এই বাংলাদেশ শ্রম আইন 2006 সালের সাথে সম্পর্কিত যে বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 আছে, এইটাকে একটা বড় ধরনের একটা সংশোধন করতে হবে। এই সংশোধনটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে, নাহলে কিন্তু এই যে সংশোধনী, যে অনেকগুলা সংশোধনী আসছে, সেই সংশোধনীগুলোর বাস্তবায়ন কিন্তু রুলস না থাকার কারণে পিছিয়ে যাবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে সরকারকে এখনই এই যে সংশোধনীগুলো আনা হয়েছে তার মধ্যে যে বিশেষ কিছু সংশোধনী আছে যেটা আপনার রুলসের উপরে নির্ভরশীল হবে, সেই রুলস গুলাকে তাড়াতাড়ি যাতে ফ্রেম করা হয়, যাতে তৈরি করা হয় এবং এটাকে কার্যকর করা হয়, সেটার জন্য একটা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। এটা আমার সকল পোশাক খাতের শীর্ষ মালিকদের যেটা সংগঠন, তাদের কথা যদি বলি, যে তারা কিন্তু বলছেন যে বিদেশিদের পরামর্শে এই ধরনের শ্রম আইন করা হয়েছে এবং এই আইন তারা প্রত্যাখ্যান করতে চাচ্ছেন। তো এ ব্যাপারে আসলে আপনার কি মতামত? আমার জানা মতে বিদেশিরা তো একটা স্টেক হোল্ডার ছিলই, এটা তো কোনো সন্দেহ নাই। বিদেশিদের সাথে আলোচনা হয়েছে, বিদেশিদের পরামর্শ ছিল, বিশেষ করে আইএলওর পরামর্শ ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের পরামর্শ ছিল, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ ছিল, সব, এবং মালিক পক্ষের রিকমেন্ডেশন ছিল, শ্রমিক পক্ষের রিকমেন্ডেশন ছিল, সবগুলাকেই আপনার একত্রিত করি এবং এটাকে সমন্বিত করি। জি, আপনার কাছে এখন আরেকটি প্রশ্ন রয়েছে। আপনি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলছিলেন এবং আমাদের কিন্তু রপ্তানির জন্য বিদেশমুখী হতে হয় এবং সেখানে কিন্তু আমাদের ভালো আয় আসে। তো এখানে আসলে দেখা যায় রপ্তানির পরিবেশটা তৈরির জন্য বিদেশি যে পরামর্শ নেওয়া হয়েছে সেই পরামর্শটুকু আসলে বাংলাদেশের যদি শ্রমিক বলি, ব্যবসায়ী বলি, তাদের জন্য আসলে কতটা ফেইথফুল হলো বা রপ্তানির ক্ষেত্রেই কতটা পথ সুগম হলো? আমি মনে করি যে এই বিদেশিদের যে পরামর্শ, এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখানো হচ্ছে আমি মনে করি। যদিও এটা গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শ্রমিকদের যে অধিকারের কথা বলি, তাদের যে কর্মপরিবেশের কথা বলি, সেটা কিন্তু আমাদেরকেই চিন্তা করতে হবে। এবং যে বিদেশিদের যে পরামর্শ আছে সেই পরামর্শটা কিন্তু কোনোভাবেই আপনার শ্রমিকদের স্বার্থের পরিপন্থী না এবং শিল্পের স্বার্থের পরিপন্থী না। তা আমরা একটা চাই যে শিল্প বান্ধব একটা পরিবেশ তৈরি হবে, এবং এইটার কারণেই আমাদেরকে এই শ্রম আইনের সংশোধনের দিকে যেতে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, যারা বিদেশি যারা আছেন, যারা কনজিউমার, তাদের কিন্তু নিজস্ব একটা চাহিদা থাকতেই পারে, যে তারা বলতেই পারে যে আমরা যেসব পণ্য আমরা যেখান থেকে কিনে আনতেছি সেইখানকার শ্রমিকদের কর্মপরিবেশ ভালো হইতে হবে, এটা তাদের একটা দাবি থাকতেই পারে। সুতরাং এটাকে নেতিবাচক হিসেবে দেখার কোনো দরকার নেই, বরং এটাকে আমি মনে করি যে আমাদের শিল্প সম্পর্কে এবং ভালো শিল্পের একটা স্বার্থের একটা পরিপূরক হিসেবে এটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে ধরনের শ্রম আইন হচ্ছে, সংশোধিত শ্রম আইনে যাতে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবকিছুই যাতে দেখা যায় যে সমঝোতা হয় এবং উন্নতি হয় দেশের অর্থনীতির। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শ্রম আইন সংশোধন নিয়ে, আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অ্যাডভোকেট AM নাসিম। এবার বন্দর বাণিজ্যের খবর। সরকার পরিবর্তনের পর গেল 1 বছরেও ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক আশানুরূপ উন্নতি হয়নি। এতে একের পর এক প্রতিবন্ধকতায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কমে আসছে আমদানি রপ্তানি। ব্যবসায়ীরা বলছেন, আমদানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে রাজস্ব ঘাটতি তৈরি হবে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, সরকার চাইলে তারা বাণিজ্য বৈঠকে এসব বিষয়ে পদক্ষেপ নেবেন। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি হতো 5 থেকে 600 ট্রাক পণ্য এবং দেশটিতে বাংলাদেশ থেকে রপ্তানি হতো 250 থেকে 300 ট্রাক পণ্য। তবে গত বছর জুলাই আগস্টের আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটে।
বাংলাদেশ থেকে আমদানির উপর ৮ এপ্রিল এবং ১৭ মে ২ দফায় নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে বাংলাদেশ থেকে সড়কপথ ব্যবহার করে ভারতের বিমানবন্দর থেকে তৃতীয় কোনো দেশে তৈরি পোশাক রপ্তানি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায়। অন্যদিকে শিল্প সুরক্ষার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ভারত থেকে তৈরি পোশাক খাতের সুতা, নিউজপ্রিন্ট, সিগারেট, পেপার সহ বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে। আমদানি রপ্তানি খুবই কমে গেছে, কাজ একেবারে নাই। বিজনেস ভিসা আমরা পাচ্ছি না, এতে আমরা ব্যবসায়িকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই অবস্থার কারণে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে বাণিজ্য। ফলে বছর শেষে সরকারের রাজস্ব আহরণও কমবে। আগের বছরের তুলনায় গত অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি কমেছে ৬,৩১,৩৩০ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ৭৫,২৩২ মেট্রিক টন পণ্য। এছাড়া রেলপথে বাণিজ্য কমেছে ২৯,০০০ মেট্রিক টন পণ্যের। ভারত সরকার যে আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এর কারণে আমরা পণ্য আমদানি করতে পারছি না। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে রাজস্ব আহরণে কঠিন হয়ে যাবে। সরকার যদি আমাদেরকে বৈঠক করার বিষয়ে অনুমতি দেবে, বৈঠক করার কথা যদি সরকার আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা সাথে সাথে সেই বৈঠকটিতে অংশগ্রহণ বা আয়োজন করব। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বর্তমানে প্রতিদিন গড়ে আমদানি হচ্ছে ২৪০ থেকে ২৫০ ট্রাক পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হচ্ছে ১১০ থেকে ১২০ ট্রাক পণ্যের। একের পর এক নিষেধাজ্ঞায় বাণিজ্য ঘাটতি বাড়ছে বেনাপোল বন্দরে। সময় সংবাদ, বেনাপোল। আবারও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে কাস্টমস। বছর ব্যবধানে গেল অক্টোবরে এ খাতের আদায় কমেছে ১৬.৫%। তবে ভ্যাট ও আয়করে ভর দিয়ে গত মাসেও ইতিবাচক ধারা ধরে রেখেছে এনবিআর। অর্থ বছরের প্রথম ৪ মাসের হিসাবে দেখা যায় রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ১৫%-এর বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় তা ১৭,২১৯ কোটি টাকা কম। লক্ষ্য পূরণে কর আহরণ পদ্ধতি সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের। দেশ চালাতে দরকারি অর্থের মধ্যে গেল অক্টোবর মাসে সরকারের কোষাগারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জমা দেওয়ার কথা ছিল ৩৬,৭৯৩ কোটি টাকা, কিন্তু আদায় পরিস্থিতি বলছে ৮,৩২০ কোটি টাকা কম আহরণ করতে পেরেছে সংস্থাটি। মাস ভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে দেখা যাচ্ছে আগস্টের মতো অক্টোবরেও বছর ব্যবধানে কমেছে আমদানি শুল্ক ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়। তবে এ সময়ে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেড়েছে ৫.৯৫%, আয়কর প্রায় ১০% আর ভ্রমণকর বাবদ আদায় বেড়েছে ২০%-এর বেশি। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা যায় ৪ মাসের হিসেবে অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ১,১৯,৪৭৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৭,২১৯ কোটি টাকা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৫% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ২৪.৭৮% প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়ে। এরপর রয়েছে আয়কর আর কাস্টমসের ৪ খাত মিলে প্রবৃদ্ধি হয়েছে ৪.৫৩%। বাংলাদেশ কর জিডিপি অনুপাতের দিক থেকে সারা পৃথিবীর ভিতরে সর্বনিম্ন অবস্থান করছে। বাংলাদেশের কর আহরণের যে প্রক্রিয়া, বাংলাদেশের রাজস্ব সংগ্রহ করার যে প্রক্রিয়া এখনো পর্যন্ত জটিল। কর আহরণের জন্য ট্যাক্স নেট বাড়াতে হবে। আপনার কর আহরণের জন্য প্রত্যক্ষ কর থেকে কর বাড়ানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। টিন যারা দিচ্ছে না তাদেরকে আইনের প্রক্রিয়া এনে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এর সাথে একটা সামাজিক স্থিতিশীলতার প্রয়োজন। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ৯%। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে সবশেষ খবর জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গত সপ্তাহের কথা যদি বলি, গত সপ্তাহে কিন্তু ঢাকার পুঁজিবাজারে প্রত্যেকটি সূচক কিন্তু ঊর্ধ্বমুখী ছিল এবং লেনদেন কিছুটা গত সপ্তাহের তুলনায় বেড়েছিল এবং গতকাল কিন্তু ৩৮৬ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এবং প্রধান সূচকে কিন্তু বেশ বেড়েছিল। আজকে দেখতে পাচ্ছি প্রথম প্রায় ১.৫ ঘন্টায় ৩টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স এর কথা যদি বলি তাহলে আজকেও কিন্তু এখন পর্যন্ত ৭০ পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে ৪,৯৮৬ পয়েন্টের কাছাকাছি। ডিএসই এক্স সেটাও কিন্তু বেড়েছে ১৬ পয়েন্ট। বাছাইকৃত সূচক GS30 সেটাও কিন্তু ২৩ পয়েন্ট বেড়েছে এবং এখন অবস্থান করছে ১,৯০৭ পয়েন্টে।
ঢাকা পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 240 কোটি 45 লক্ষ টাকার বেশি। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 345টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 17টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে 24টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ কোন কোম্পানিগুলো রয়েছে এবং কার অবস্থান কোথায়, তাদের শেয়ারের দামই বা কত, এটা আমরা এখন জেনে নিব। প্রথমেই কিন্তু রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 31 টাকায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 28 টাকা 20 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের 1 টাকা 80 পয়সা দাম বেড়েছে এবং এখন পর্যন্ত পুঁজিবাজারে এটি লেনদেন করেছে 19 কোটি 80 লক্ষ টাকার কাছাকাছি। দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু আলতাফ অটোমোবাইলস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 39 টাকায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 37 টাকা 40 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু 1 টাকা 60 পয়সার একটি শেয়ারের দাম বেড়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে মনোস্পল, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 105 টাকা 90 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 112 টাকা 10 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু এর একটি শেয়ারের প্রায় 6 টাকার বেশি কিন্তু একটি শেয়ারের দাম কমেছে। তারপরে রয়েছে আলতাফ গ্যালভানাইজিং, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 97 টাকা। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 96 টাকা 60 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু 40 পয়সা এর একটি শেয়ারের দাম বেড়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে সামিট এয়ারলাইন্স পোর্ট লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 46 টাকা 80 পয়সা। দেখছেন এই সময়ের বাণিজ্য। 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে এর প্রভাব মোকাবেলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। সোমবার রাজধানীর এক হোটেলে ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা, দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরে বিশ্ব ব্যাংক। এতে সংস্থাটি জানায়, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। এর ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূল বেষ্টিত এলাকায় লবণাক্ততা বাড়বে। পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষি ও কর্মসংস্থান। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ডক্টর ফারহিন আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। জলবায়ু অভিযোজন মোকাবেলায় বাংলাদেশের অনেক পলিসি রয়েছে, তবে তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। অভিবাসন খাতে নানা সমস্যা সমাধানে 10 দফা দাবি আদায়ে জনশক্তি, কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো BMETর সামনে মানববন্ধন করছেন বায়রা সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। যশোয়া, 13 দিন আগে 10 নভেম্বর BMETর সামনে বায়রার সদস্যরা দাঁড়িয়েছিলেন 10 দফা দাবি আদায়ের জন্য। আজ আবারও তারা 10 দফা দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছেন। তাদের অভিযোগ, অভিবাসন খাত বর্তমানে নানান সমস্যায় জর্জরিত এবং তাদের রিক্রুটিং এজেন্সিদের যে ব্যবসা সেটি ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। তারা অভিযোগ করছেন BMETর দিকে, তারা অভিযোগ করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে এবং তারা নানান অভিযোগ তুলে 10টি দাবি তুলে ধরেছেন। সেই 10 দফা দাবি মানার জন্য তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় BMETকে আহ্বান জানাচ্ছেন। এর আগে যেমন বলছিলাম, 10 নভেম্বর তারা একই দাবিতে একই জায়গায় মানববন্ধন করেছিলেন এবং এই 13 দিনে তারা তেমন কোনো আশ্বাস কর্তৃপক্ষের থেকে না পাওয়ায় তারা আবারও আজ এখানে আন্দোলন মানববন্ধন করছেন। এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে মানব পাচার প্রতিরোধ আইন 2012 এবং অভিবাসী আইন 2013, এই দুটি আইনে বৈধ অভিবাসনের বিপরীতে কিছু ধারা রয়েছে। তারা বলছেন যে কিছু ধারা আসলে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যেগুলো বৈধ অভিবাসনকে মানব পাচার হিসেবে দেখাচ্ছে। তাই সেই সাংঘর্ষিক ধারাগুলো বাতিল করার কথা তারা বলছেন এবং কোন দেশের জন্য বয়েসেল যেন একক এজেন্সি ব্যবস্থা না থাকে, এই একক এজেন্সি ব্যবস্থা গ্রহণযোগ্য নয়, এমনটাও তারা বলছেন। এবং তারা বলছেন যে লাইসেন্স নবায়নে অযৌক্তিক কিছু জটিলতা পোহাতে হচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোকে এবং সে কারণে তারা লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আগের যে নিয়ম ছিল সেই নিয়ম পুনর্বহালের দাবি করছেন। এছাড়া তারা বলছেন যে বহির্গমন ছাড়পত্র ইস্যুতেও অপ্রয়োজনীয় বিভিন্ন বাধা তারা পাচ্ছেন। রিক্রুটিং এজেন্সিগুলো তাদের কাজ করতে বাধার মুখে পড়তে হচ্ছে, এমনটাই তারা বলছেন। এবং তারা আরো একটি বিষয় বলছেন যে 45টি এজেন্সির লাইসেন্স বাতিল হয়েছে, সেই 45টি এজেন্সির লাইসেন্স যেন আবার ফিরিয়ে দেওয়া হয়, এই দাবিগুলো করছেন। মোটা দাগে তারা 10 দফা দাবি করছেন এবং তারা বলছেন যে যদি BMET প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দাবিগুলো না মেনে নেয় তাহলে তাদের এই মানববন্ধন শুধু মানববন্ধন আকারে থাকবে না, বৃহত্তর আন্দোলনের দিকে ঢুকবে। তো আমার কাছে এখন পর্যন্ত BMETর সামনে থেকে এই ছিল সব। রাজধানীর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিন্নাতারা যশোয়া।
লবণ আমদানি বন্ধ করা, মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ন্যায্য মূল্য নিশ্চিত করে প্রান্তিক লবণ চাষিদের জীবন বাঁচানোর দাবিতে চলছে আন্দোলন। এই মুহূর্তে দ্বীপ উপজেলা কুতুবদিয়া আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, চলতি মৌসুমে লবণ উৎপাদন শুরু হয়েছে। এই লবণ উৎপাদনের পর এখন মাঠ পর্যায়ে যখন লবণ উৎপাদন হচ্ছে, ঠিক তখনই আবারও লবণের যে দরপতন সেটি শুরু হয়েছে। আমরা যেটি এখন মাঠ পর্যায়ে যেখানে আছি, সেখানে আসলে মাঠের যে প্রতি মন লবণ এখন 140 টাকায় বিক্রি হচ্ছে, যার কারণে চরম ক্ষুব্ধ চাষিরা। যেটি বলছে, এখন মাঠে লবণ উৎপাদন করতে তাদের খরচ পড়ছে 340 থেকে প্রায় 400 টাকার কাছাকাছি। এই মুহূর্তে লবণ যেহেতু মাঠ থেকে নতুন লবণ উঠছে, সেই ক্ষেত্রে লবণের যে মূল্য সেটি অনেকাংশে কমেছে। গত মাসেও লবণের মূল্য ছিল 240 টাকা, সেখান থেকে কমে এখন 140 টাকা হওয়ায় ফের আন্দোলনে নেমেছে কক্সবাজারের যারা লবণ চাষি রয়েছে। আমরা এখন কুতুবদিয়ায় রয়েছি। কুতুবদিয়ায় ঠিক দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেকে কাপড় পরে রয়েছে এবং অনেকে তাদের যে আনুষঙ্গিক যে মাঠ তৈরি করে, সেই মাঠের যন্ত্রাংশ নিয়ে তারা আন্দোলন শুরু করেছে। তারা বলছে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। বিশেষ করে যেহেতু বলা হচ্ছে যে লবণের আমদানির যে বিষয়, লবণ আমদানির অনুমতি 1 লাখ মেট্রিক টন লবণ আমদানির যে অনুমোদন দেওয়ার পরপরই কিন্তু মাঠে লবণের দাম একদম কমে গেছে, সেই বিষয়টি বলছে, যার কারণে চাষিরা আবারও মাঠে নেমেছে এবং তারা বলছে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এরই মধ্যে আমরা মাঠে কয়েকশো কুতুবদিয়ার যে লবণ চাষি রয়েছে তারা মাঠে নেমেছেন এবং মাঠে নেমে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে কাপড় পরছেন, তারা সেটি বলছেন কারণ হচ্ছে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় তাদের যে অনেকেই যে তাদের যে লোকসান, গত বছরও লোকসান গুনতে হয়েছে, এবছরও যেহেতু লোকসান গুনছে, সেই ক্ষেত্রে তাদের এখন মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই বিষয়টি তারা বারবার বলছে। তারা বারবার দাবি করছে সরকারের কাছে, লবণের যেহেতু ধান চালের মতো যেহেতু সরকার ক্রয় করে, ঠিক তেমনি লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করে মাঠ পর্যায়ে যাতে লবণ ক্রয় করা হয় সেই দাবিটি করেছে। তো এই ছিল আমার কাছে কুতুবদিয়া থেকে সবশেষ। কক্সবাজারের কুতুবদিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশে প্রথমবারের মতো মাস্টার কার্ড নেটওয়ার্ক ভিত্তিক ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড সেবা চালু করেছে সিটি ব্যাংক। কার্ডধারীদের জন্য শুরুতে 10,000 টাকার উপহার ভাউচার সুবিধা রেখেছে ব্যাংকটি। এ উপলক্ষে রোববার রাজধানীর গুলশানের সিটি ব্যাংক সেন্টারের কার্নেশন মিলনায়তনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এই কার্ডধারীরা শেরাটন ঢাকা, দ্য ওয়েস্টিন, লা মেরিডিয়ান সহ দেশের বিভিন্ন 5 তারা হোটেলে একটি বুফে কিনলে বিনামূল্যে আরেকটি বুফে পাবেন। এছাড়া সিটি ক্যাপিটাল থেকে বিনিয়োগ পরামর্শ সেবা পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা CFO মোহাম্মদ মাহবুবুর রহমান, মাস্টার কার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি গৌতম আগারওয়াল ও মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিল্পপণ্যের বিশ্ববাজারে কমছে বিটুমিনের দাম। কারণ হিসেবে চাহিদা কমে যাওয়াকে সামনে আনছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্স। দাম কমতির ধারায় রয়েছে লিড, অ্যালুমিনিয়াম, টিনও। সড়ক, মহাসড়ক সহ পানিরোধী শক্ত অবকাঠামো নির্মাণে দরকারি বিটুমিনের দাম কমছে বিশ্ববাজারে। সোমবার সকালে প্রতি মেট্রিক টন হাত বদল হয়েছে $424.76। সপ্তাহ ব্যবধানে 0.78%, আর গেল এক মাসে এই শিল্পপণ্যের দাম কমেছে 7.64%। দাম কমতির কারণ হিসেবে চাহিদার ঘাটতিকে সামনে এনেছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থা। দাম কমতির তালিকায় রয়েছে সবচেয়ে দামি শিল্পপণ্য খাত টিনো। সপ্তাহ ব্যবধানে 0.44% কমে বর্তমানে বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন এই পণ্য বিক্রি হচ্ছে $37,868। সপ্তাহ ব্যবধানে প্রায় 2% দাম কমেছে অ্যালুমিনিয়ামের। বর্তমানে প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $2,805.70। ব্যাটারি তৈরিতে দরকারি লিডের দামও রয়েছে কমতির দিকে। সপ্তাহ ব্যবধানে 2.19% কমে প্রতি মেট্রিক টন বর্তমানে বিক্রি হচ্ছে $1,997.80। বেশিরভাগ শিল্পপণ্যের দাম যখন কমছে বিশ্ববাজারে, তখন রং সহ বিভিন্ন খাতে দরকারি জিঙ্কের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 0.74%। সোমবার সকালে প্রতি মেট্রিক টন হাত বদল হয়েছে $3,011.70।
দেখছেন এ সময়ের বাণিজ্য। ওজন কমানোর ওষুধের চাহিদা বাড়ায় বিশ্বের প্রথম কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে শুক্রবার $1 ট্রিলিয়ন বাজার মূল্য ছুঁয়েছে লিলি, যেখানে এতদিন জায়গা ছিল মূলত প্রযুক্তি জায়ান্টের। এই বছর কোম্পানির শেয়ারের দাম বেড়েছে 35% বেশি। জেব বাউন্স ও মুনজারোর মতো ওষুধ কমানোর ওষুধের জনপ্রিয়তাই এই উত্থানের বড় কারণ। গত 2 বছরে নতুন ও অত্যন্ত কার্যকর স্থূলতার চিকিৎসার ওষুধ বাজারে আসার পর এই সেক্টর স্বাস্থ্য খাতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও লাভজনক অংশে পরিণত হয়েছে। গত ত্রৈমাসিকে স্থূলতা ও ডায়াবেটিস ঔষধ থেকে লিলির আয় হয়েছে $100 বিলিয়ন বেশি, যা কোম্পানিটির মোট আয়ের অর্ধেক। ব্রিটেনের সংবাদ মাধ্যমে বড় পরিবর্তনের ইঙ্গিত। ডেইলি মেইল পত্রিকার মালিক ডিএমজিটি প্রায় $65 কোটি কিনতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী পত্রিকা দ্য টেলিগ্রাফ। শনিবার ডিএমজিটি জানায়, শর্ত চূড়ান্ত হলেই নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য আবেদন করবে দুই পক্ষ। এর আগে টেলিগ্রাফ কিনতে চেয়েছিল মার্কিন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল, কিন্তু টেলিগ্রাফের জ্যেষ্ঠ সাংবাদিকদের তীব্র বিরোধের জের মুখে রেড কার্ড সরে দাঁড়ায়। চুক্তির মূল্য প্রায় $65 কোটি। চুক্তিটি সম্পন্ন হলে ডেইলি মেইল ও টেলিগ্রাফ মিলিয়ে ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী ডানপন্থী মিডিয়া গ্রুপগুলোর একটি তৈরি হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করেছে সরকার। অভিযোগ পোশাক খাতের শীর্ষ 3 সংগঠনের। শিল্পে অস্থিরতা বাড়ার শঙ্কা। সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেখছেন নেতারা। তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের 13 বছর আজ। চিকিৎসার অভাবে অনেক শ্রমিক ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে, পুনর্বাসন দাবি। জুরাইন কবরস্থানে শ্রমিক সংগঠনের শ্রদ্ধা। এবং লোকসানের শঙ্কায় লবণ চাষিরা। সিন্ডিকেটের বাজার দখলের অভিযোগ। আমদানি বন্ধ আর ন্যায্য মূল্যের দাবিতে কক্সবাজারে আন্দোলন। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম শুভ। সাদিক, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।